এই হচ্ছে আমি পূর্বজন্মের মনে হয় ফকির গুলাম ইয়াসিন শাহ। দেশের বাইরে চলে যাওয়ার আগে আর একটাবার দেশটাকে দেখি। আসসালামু আলাইকুম, আমি আর রাজাক এই মুহূর্তে আসি হলো কুষ্টিয়ার কুড়িবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের। হঠাৎ করে প্ল্যান করে ভিতরে কুষ্টিয়াতে চলে আসা হয়েছে। তো চলেন এখন আপনাদেরকে আমরা কুটিবাড়ির ভিতরে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই, শেয়ার করি আমরা যা যা দেখছি আর কি। আমরা বাড়ি থেকে বের হয়েছি হলো আমাদের মানিকগঞ্জের হরিরামপুরে যাওয়ার জন্যে। ঠিক 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার রাস্তা পার হওয়ার পরে মনে হলো যে আমরা রওনা দেব এখন কুষ্টিয়াতে রবীন্দ্রনাথের কুঠিবাড়ির দিকে। তো আসলে সেই উদ্দেশ্যে এখন মানিকগঞ্জের দিকে যাওয়া। একদম আমাদের এখনকার গন্তব্য হবে হলো কুঠিবাড়ি কুষ্টিয়াতে। আসলে ছেলেদের ঘোরার জন্য নির্দিষ্ট কোনো গন্তব্য কখনো হয় না, এরা পথে বের হওয়ার পরে এদের গন্তব্য নির্ধারিত হয়। তো এখন আসছি হলো মানিকগঞ্জ সদরে, কিন্তু একদম ভিতরের রাস্তা দিয়ে ঢুকছি, মেইন রাস্তা দিয়ে যাইনি। এক রিক্সাওয়ালার কাছে জিজ্ঞাসা করলাম, উনি আর কি বামের এই রাস্তাটা দেখাই দিল যে এখান দিয়ে আরো তাড়াতাড়ি যাওয়া যাবে। দেখেন ভিউটা কি একদম, আর যে শরীরে ঠান্ডা বাতাসটা লাগতেছে এই নিচ দিয়ে যাওয়াতে। আর আমি মনে হয় এই শিবালয়তে মনে হয় আমার আজকে এই প্রথম, এবং আজকে আমি যাইতেছি হঠাৎ করে বললাম কুষ্টিয়াতে, যে বেরোইছিলাম হরিরামপুর যাওয়ার জন্য, কিন্তু এখন আমাদের যাত্রা হচ্ছে কুষ্টিয়া। এখান থেকে আমাদের সিংগাইর যদি যাই, সিংগাইর হলো 30 কিলোমিটার রাস্তা। আর এই পাশ থেকে আমরা এখন যাবো হলো পাটুরিয়া ঘাট। পাটুরিয়া ঘাট হলো 14 কিলোমিটার, আরিচা হলো 12 কিলোমিটার রাস্তা। আর এই পাশে বাইক রাখছি, এখন রাস্তা পার হইতে হইবে। তো আসলে আমি এইদিকে প্রথম আসলাম, আর আমার কাছে এত ভালো লাগতেছে। জীবনে প্ল্যান প্রোগ্রাম করে কোনো জায়গায় ঘোরা হয় না আমার এখন পর্যন্ত। আমি যত জায়গায় ঘুরছি সব জায়গায় হুটহাট করে, আজকে যেরকমটা বের হয়েছি হুটহাট করে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে। এর আগে কক্সবাজার, তারপরে হচ্ছে কি বলে সিলেট, এরপরে রাজশাহী, আমি হুটহাট করে এরকমভাবে চলে গেছি। তো আমি যা দেখলাম হুটহাট করে আসলে ঘোরা হয়, প্ল্যান প্রোগ্রাম করে কোনো কিছু হয় না। যেখানে নিজের জেলায় এখন পর্যন্ত ঘুরতে পারি নাই কোনো প্ল্যান প্রোগ্রাম করে। আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে, অত্যন্ত দুর্দান্ত লেভেলের। ফেরির টিকিট কি এখানে? এত দূর থেকে টিকিট কাইটে তারপরে ঘাটে যাইতে হয়। আল্লাহ, আগে ধরলে এখান থেকে কাইটটা কখন আগে রিল্যাক্সে চলে দাঁড়ায় থাকতাম ওইখানে। ও এই হচ্ছে প্রথমবারের মতো আমি বাইক নিয়ে, হ্যাঁ দুটা চাপাই দিব, ঠিক আছে। সিঁড়ি কোন পাশ দিয়ে ভাই? উপরে এই পাশ দিয়ে না, তাকে পাশ দিয়ে। এত খারাপ ধর দাদা।
ও সেই বাতাস, এই তোমাদের কথা বলতে নিষেধ করছো না বারবার? ঠিক। Ready? Ready, steady, go. Hello everybody, Assalamu alaikum. This is me, Abdul. We are here in Paturia Ferry Ghat. Just look, the beauty of the ghat. See. Here you go. Let's run into far difference. অলরেডি ফেরি ছাড়া দিছে। এই যে আমাদের মোটরসাইকেল হলো নিচে, কিন্তু আমরা উপরে চলে আসছি। মানে নিচে এত গরম লাগে, কিন্তু উপরে রোদ হওয়া সত্ত্বেও মানে এত ঠান্ডা বাতাস, রোদ লাগতেছে না খুব একটা গায়ে। আর ফেরির উপরের যে দৃশ্যটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে সেটা হলো যে পিছনের যে এই বাগানটা, ঠিক আছে, মানে এই ফেরির উপরে এরকম সবুজায়নের একটা যে দৃশ্যটা। আর আমার সাথে আসছে আমার বন্ধু রাজ্জাক। আসলে দুইজনে বের হয়েছিলাম হরিরামপুর যাওয়ার জন্য, কিন্তু কালে ভদ্রে আমাদের আসা হয়ে গেল পাটুরিয়া ফেরিঘাটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে আসি হলো আমাদের পাটুরিয়া ঘাট থেকে আসলে ইয়েতে যাওয়ার জন্য, কুষ্টিয়া যাওয়ার জন্য ফেরিতে। হুট করে বাসা থেকে বের হয়েছি যে ঘুরতে বেরোবো। আসলে কোথায় ঘুরতে বেরোবো এরকম তার কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। হঠাৎ করে মাথায় আসলো যে কুষ্টিয়া যাই, এই প্রেক্ষিতেই চলে আসছি পাটুরিয়া ঘাটে। আর এখন আমাদের যাত্রা কুষ্টিয়াতে। আমরা আছি এখন একবারে এই নদীর এই পারে, শেষ মাথায়। আমরা টার্গেট করছিলাম এটাকে। হ্যাঁ, আর এত বেশি স্রোত যার কারণে ফেরি অনেক ধীরে ধীরে চলতেছে এখন। স্রোত তেমন নাই, ফেরি সবসময় মোটামুটি এই লেভেলেই চলে। হ্যাঁ, তবে যে জিনিসটা ভালো লাগছে লেট করতে হয় নাই। হ্যাঁ, আইসে সারি ফেরি পাইছি আর কি। প্রতিবার ঘাটে এসে লেট করতে হয়, এবার হ্যাঁ। ফেরিতে ওঠার সাথে সাথে মানে ফেরিটা পাইয়ে গেছি আর কি, সাইরা দিছে। সবচেয়ে বিরক্তিকর জিনিস late। এই চর পড়ছে দেখা যায় যে। আর ফেরির ভ্রমণটা আপনার মজার হইব তখনই যখন অনেক সকাল থাকবো, অনেক বিকাল যখন থাকে তখনই, কিন্তু এই রোদের মধ্যে ফেরিতে ঘুরে খুব একটা আসলে মজা নাই। এখন আছি হলো ওই যে রাজবাড়ী গোয়ালন্দ থানা, যেটা এইখানে গোয়ালন্দ সাব জোনাল অফিস। হাইওয়ের পাশে এরকম রাস্তা, মানে গাছগাছালা, এর ভিতর দিয়ে বাইক রাইড করা যে একটা প্রশান্তি। মনে হয় সারাদিনই যদি এভাবে বাইক রাইড করা যায় এরকম ছায়ার মধ্যে দিয়ে, তাহলে একটু ক্লান্তি আসবে না ভিতরে। এরকম ভাবে রাস্তা প্রায় 7-8 কিলোমিটারের মতো হলো, এরকম ভাবে চালায় আসতেছি। আল্লাহ মাহবুদ জানে যে আর সামনে এরকম রাস্তা কত দূর আছে। একদমই মজা পাইতেছি না এই রাস্তার মধ্যে চালায়। আর মাত্র আছে 25 কিলো, মানে আমাদের বাড়ি বা আমাদের মানিকগঞ্জ থেকে আমাদের বাড়ি পর্যন্ত যে রাস্তাটুকু, অতটুকু রাস্তা আছে। চলে আসছি প্রায়। এই হাত পুইরা দেখি অবস্থা শেষ।
এই জায়গার নাম কি ভাই? তালতলা। কুমারখালী। কুমারখালী তালতলা। এটা তো কুষ্টিয়ার মধ্যে পড়ছে না? হ্যাঁ। আমরা এখন আছি হলো কুমারখালী তালতলা, আর যাওয়ার পথে হাইওয়েতে যেরকমভাবে মানে শরবত দেখে দাঁড়ালাম, এমন একটা অবস্থা হয়েছে মানে তৃষ্ণা একদম গলা শুকিয়ে গেছে। আমি পিছনে একটা দেখছি আর কি, যে দেখি যে শরবত বিক্রি করতেছে, কিন্তু আমি পাস করে চলে আসছি দেখে আর দাঁড়াইতে পারিনি যে সামনে দিকে পাই কিনা। আমার গলা একদম শুকিয়ে গেছে। বসে ভালো লাগতেছে, ভিতরে একদম মনে করে জ্বলে গেছিল গা। রাস্তার ধারে থেকে শরবত খেলাম, শরবত খাওয়ার পর এখন মনে হয় নিজের দমটা ফিরে পেলাম। এত পরিমাণে গরম, ভাবছিলাম একেবারেই সামনে মানে গন্তব্যে পৌঁছায় তারপরে খাওয়া দাওয়া করব, কিন্তু গরমে পাগল হয়ে গেছিলাম, গলা শুকায় কাঠ হয়ে গেছিল, যেই কারণে দাঁড়ায় আগে একটু ঠান্ডা শরবত খাইয়ে নিলাম। চাচা, কুটিবাড়ির রাস্তা কোনটা? এইটাই? এটাই এন দিকে কাছে হবে তো? এই দিক দিয়ে রাস্তা কাছে নাকি? আচ্ছা, আবার গুগল এইতে দেখা ওই যে ওই রাস্তাতে আবার। ও আচ্ছা, এই দিক দিয়ে কাছে হবে না? আচ্ছা আচ্ছা, তাহলে গুগলের মাথা খারাপ হয়েছে বুঝছোস একদম। ওই এনদে ওনদে কোন দে দেখাইতেছে এলোমেলো ভাবে, হ্যাঁ কোনো ঠিক ঠিকানা পাইতেছি না। গুগলের গুষ্টি মারি থু গুগল, ও হাইওয়ে ছাড়া আর কিছু চিনে না। ও এটা কি বাড়িটা? এটা একটা পার্ক মনে হয়, আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক। হ্যাঁ হ্যাঁ, এই যে কুঠিবাড়ির দিকে ডান দিকে। শিলাইদহ কুঠিবাড়ি এদিকে আসে নাকি? আয় রে, আসর আজান দিল না? বাইক পার্কিং এখানে? টিকিট কত করে? 30 টাকা দুইজন। ভাই 5 জন 60 টাকা দেন, 60 টাকা। কত করে? 10 টাকা। আধা ঘন্টা সময় আছে। এই যে হ্যাঁ, এটা কি বন্ধ রাখবে ভিতরে? এখান থেকে বন্ধ। ওই কয় কি
এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা চিঠি। ভাই ছবি তুলো ভাই তাকে আমি মাথা তুলবো তুই মাথা কিছু সুন্দর করে তুলো পুরো বিল্ডিংটা তুলে আস্তা বিল্ডিং তুলো। এখন যে জায়গাটা দাঁড়ায় আছে এটা হচ্ছে একদম রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠিবাড়ির সামনের বারান্দাটা থেকে, বারান্দা থেকে এই পিছনের দৃশ্যটা দেখতে ঠিক এরকম। ভিতরে ভিডিও করাটা একটু রেস্ট্রিক্টেড, যার কারণে ভিতরে ওইভাবে ভিডিওটা করতে পারি নাই। এর সামনে থেকেই একটু দেখাই। এই হচ্ছে সেই রবীন্দ্র কুঠিবাড়ি। এখানে টাইমটা বেশিক্ষণ আসলে খোলা রাখে না, যার কারণে। আচ্ছা, কুষ্টিয়ার বিখ্যাত আনোয়ার ভাইয়ের কুলফি মালা, এটা ঢাকা শহরে সব জায়গায় দেখি। ঢাকার চাইতে এটা জেনুইন হবে, খেয়ে দেখেন পুরাটা ক্ষীর। কুষ্টিয়া এসে যদি কুষ্টিয়ার ইয়ে যদি রসমালাই যদি নাকি না হয়, কুলফি মালাই যদি, তাইলে বড় হইল না। বিখ্যাত ওনার তো সারা ঢাকা বইরে দেখি এই ধরনের আইসক্রিম বিক্রি করতে দেখলি আনোয়ার ভাই। আপনারা বাসায় তৈরি করেন? নিজে বাসাতে তৈরি করে। তুমি আমার আশাটা পূরণ করতে দিলি না। আচ্ছা, এই হচ্ছে সেই কুষ্টিয়ার আনোয়ার ভাইয়ের বিখ্যাত কুলফি মালাই। দেখি ঢাকার টারার এটা টেস্ট কি একরকম হয় কিনা। লেভেলের টেস্ট। কয় টাকা ভাই? 120 টাকা। দামও তো অন্য লেভেলে। জিনিস ভালো, বললাম পুরাটা গরুর দুধের বিসমিল্লাহ। তৈরি। 20 টাকা কুস্তা। আমার কাছে আছে মনে হয় ভাঙতে দাঁড়া। আসলে অনেক মজার। আসলে অনেক মজা। হ্যাঁ, তো কুঠিবাড়ি থেকে আমাদের এখানে একটু যতটুকু ঘোরাঘুরি করা সম্ভব হয়েছে অতটুকু করছি। এখন রওনা দিতেছি হলো লালন শাহের মাজারের দিকে। এখন গিয়ে খোলা পাবো কি না সেটাও জানি না, তারপরও গিয়ে দেখি আর কি। আসলে এত অল্প সময়ের জন্য এখানে আসা হয়েছে। কুষ্টিয়া আসার পরে যে জিনিসটা সব থেকে বেশি চোখে পড়ছে আমার, সেটা হলো যে ভ্যান গাড়িতে এদের যাতায়াত। এখানে কোনো রিক্সা নাই, সব হচ্ছে হ্যাঁ এই ভ্যান গাড়িতে মানে সবার যাতায়াত। হ্যাঁ, তো আমি এটা খুব অবাক হইলাম যে এলাকায় কোনো অটো রিক্সা নাই, বা এমনি যে অটো যেগুলো থাকে মানে ঢাকা শহরে দেখা যায় বা আমাদের গ্রামে দেখা যায়, ওই রকম কোনো একটা অটো আমি সচরাচর দেখি না। এই যে যেমন একটা অটো এখানে দেখা যায়, মানে এরকম অটো কিন্তু নাই। হ্যাঁ, একদম নাই বললেই চলে, দুই একটাই। যে আমরা এখন এই যে কুঠিবাড়ি থেকে আসছি লালন শাহ মাজারের এখানে এমন একটা টাইমে, বিকালবেলা
সন্ধ্যা হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই, কিন্তু আবার যেহেতু চলে যাব তাই ভাবলাম যে আজকেই একটু দেখা করে যাই। আমাদের জন্য আবার অনেক মানুষ অপেক্ষা করতেছে ভিতরে। পার্থক্য করে একটা রিভিউ দিন। হ্যাঁ, দুইটা দেখার পর রিভিউ দিন কোনটা একটু কোন রকম লাগছে, ভাল লাগছে? আচ্ছা, লোকজন তো অনেক, লোকগুলো হয় ভালো। হ্যাঁ, তো পালঘর মেলা এটা। মানে এখানে যাদের কবর বা যাদের ইয়ে দেখা যায়, সমাধি দেখা যায়, এরা হচ্ছে লালন শাহের, যে লেখা আছে যে লালন শাহ ফকিরের নিজ হস্তে মুরিদ। মানে লালন শাহ যখন জীবিত ছিল তখনকার হচ্ছে মুরিদ ছিল এই এখানে যাদেরকে দেখা যাচ্ছে অল্প কয়েকটা কবর। একটা ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার দেখাই, এই যে ফকির গুলামি এখন সব। তার মানে বোঝা গেল যে তোর নাম মাহাত্ম আছে এবং অনেক পুরাতন নাম। আচ্ছা, এই যে হচ্ছে ফকির ইয়াসিন শাহ, এটা কিন্তু আমি না। হ্যাঁ, ইনার মৃত্যু তারিখ হইতেছে 23 কার্তিক 1398 বঙ্গাব্দ, মেলা বছর আগে। আর এদিকে বন্ধু রাজ্জাক একদম লেটকে পড়ে গেছে মাজারের সামনে এসে ক্লান্ত হয়ে। কেমন লাগতেছে এখন রাজ্জাক? অস্থির অস্থির মানে ক্লান্ত লেভেলের অস্থির নাকি ভালো লেভেলের ওই অস্থির? ধরনের ক্লান্ত না, তবে পরিবেশের পার্থক্যটা করলে আমার কাছে রবীন্দ্রনাথের বাড়িটা ভালো লাগছে। তবে এটাও খারাপ না, মাজার যেহেতু মানুষের আনাগোনা একটু কম সবাই আসছে। আবার কেউ কেউ আসছে যে ভিতরে ঢুকছে, ভক্তি ভক্তিও দিচ্ছে। ভক্তি ভক্তি হয় কিটা? তুই এবার এটা কোন ধরনের শব্দ উচ্চারণ করলি তুই? ভক্তি ভক্তি বলতে কি, যে যারা এই এনাকে ইয়ে করে, শ্রদ্ধা করে, তারা দেখা গেছে এনার কবরের সামনে এসে একটু ওনাকে সম্মান জানানোর ক্ষেত্রে এই ওনার দিকে মাথাটা নত করা, যেটাকে আর কি বলা হয় ভক্তি বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, কারণ অনেক গরম। আর এখান থেকে বের হয়ে যাব হলো গ্রামে, আবার মানিকগঞ্জের দিকে চলে। রাত হয়ে গেছে, অলরেডি অনেক সন্ধ্যা হয়ে গেছে আমাদের। এখন এখান থেকে রওনা দিলে 7টা বাজে, আমাদের পৌঁছাতে প্রায় রাত 12টা বাজে যাবো। বাইক নিয়ে যাবো যেহেতু, এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব। একাডেমিক ভবনটা দেখি। একাডেমিক ভবনটা, আচ্ছা। হ্যাঁ, আর এখন হচ্ছে আমরা ওই যে লালন শাহর যে মিউজিয়ামটা, সেইখানে যাব, যার জন্য 10 টাকা মূল্যের একটা টিকিট নিলাম। ও, ভিতরে এসি করা আছে। আচ্ছা, এই হচ্ছে আমি পূর্বজন্মের মনে হয় ফকির গুলাম ইয়াসিন শাহ, সেউরিয়া কারিগর পাড়া, কুমারখালী, কুষ্টিয়া, জিরোধানা, 23 কার্তিক শুক্রবার 1398। হ্যাঁ, হচ্ছে লালন শাহ মরিদানা আব্দুল কুদ্দুস শাহ, ফকির মহিন শাহ, ছবি সঙ্গে ইশরাত শিকদার। আচ্ছা, এরা সবাই ফরিদপুরে। 10 টাকাতে ভিতরে ঢুকে তো খারাপ হলো না রাজাক, 10 টাকাতে ঢুকে তো খারাপ হলো না।
ঠান্ডা বাতাস খাই যেতেছে। আর এই যে এটা হচ্ছে মনে হয় লালন সাহেব খরম কইতো মনে হয় এটাকে, হ্যাঁ এই ইন্ট্রোটা এনে দিতে পারবে হ্যাঁ এটাকে কিন্তু কাঠের খরম বলে, হ্যাঁ খরম। হ্যাঁ এটা হচ্ছে লালন সাহেব খরম। তারপরে বলছো লাঠি। হ্যাঁ আর এটা হচ্ছে পিতলের না হাতের ব্যবহার করার জিনিসপত্র। কোনো কিছু তথ্য তো লেখা নাই তো এর মধ্যে। এইগুলো এটা সম্ভবত এর উপরে যে বাতি জ্বালানোর যে জিনিসটা বাতি জ্বালায়, আর এটা হচ্ছে চাবি একটা, তার ব্যবহৃত কোনো চাবি। আর এটা হচ্ছে হাতের বালা, আমরা যতটুকু জানি এটা ওনার হাতের বালা, এটাও সহ। আর এইখানে আছে একতারা মুরিদদের। আর এই যে এখন যেটা দেখেন এটা হইতেছে এই মোহাম্মদ আনোয়ার হোসেন খাদেম আলী। আচ্ছা লালন এটা তো লালন শাহেরই একটা কাঠের তৈরি একটা ওনার প্রতিকৃতি। আর এইটা এই যে এখন যে ডেকচিটা দেখা যায় এটা হচ্ছে লালন শাহের শিষ্যগণের ব্যবহৃত ডেকচি। ডেকচিটা মনে হয় পিতলের ডেকচি, হ্যাঁ দেখে মনে হয় অনেক মজবুত, অনেক মজবুত। এগুলোতে লেখছে কি, এটা অনেক পুরাতন একটা দরজা সংগ্রহ রাখা হয়েছে, কিন্তু আমরা আসলে জাতি হিসেবে অনেকটা নির্লজ্জের মতো নিজেদের নামগুলো এখানে স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গেছি। দেখেন হ্যাঁ যেহেতু এখানে লিখে দিলে তো স্বর্ণাক্ষরই বলা যায়। লিখে দিছে যে দরজায় কোনো প্রকার লেখালেখি করবেন না, কিন্তু আমাদের সবার নাম আমরা মনে করছি এখানে লিখে দিলে এটা থাইকে যাবে আর কি। ওকে, তাহলে আমরা এখান থেকে এখন বের হই। লালন শাহের ব্যবহৃত জলচৌকিটা, এই যে ওনার ব্যবহৃত একটা জিনিস পাওয়া গেছে, লালন শাহের ব্যবহৃত একটা জলচৌকি। এখন ওই যে ওনার যে ইয়েটা, ওনার নাম কি না, ওনার নাম জানি কি বলে ওনার একাডেমিক ভবন, যেখানে ওনাকে ওনার যে ব্যবহৃত জিনিস বা ওনার যে শিষ্যদের যে ব্যবহৃত জিনিস যেখানে রাখা, সেই রুমে গেছিলাম। আসলে ওনাকে নিয়ে যে অনেক বিস্তর তথ্য বা ওনার একাডেমিক ভবনে আছে এরকমটা না, ওরকমভাবে কোনো কিছুই নাই। জাস্ট ওনার কিছু শিষ্যদের যে ব্যবহৃত যে জিনিস আসবাবপত্র বা একতারা বলি, যেটাই বলি, এইরকম জিনিস আছে। আর ওনার হাতে ব্যবহৃত জিনিস একটা জিনিস পাইছি, সেটা হলো একটা জলচৌকি। এছাড়া ওনার নিজের ব্যবহৃত একটা জিনিসও নাই। যেহেতু উনি একজন সাধক মানুষ ছিল, ওনার এক জায়গায় স্থিরভাবে কখনোই ছিল না, এই কারণে হয়তো বা ওনার ওইভাবে ব্যবহৃত কোনো জিনিস কারো কাছে নাই, এটাও হইতে পারে। আর সবথেকে একটা বড় একটা ভালো একটা ট্রিক্স দিই, যদি সারাদিন বাইরে কেউ ঘোরাফেরা করে মানে তার এসির বাতাস খাইতে মন চায়, ঠান্ডা বাতাস খাইতে মন চায়, তাহলে 10 টাকা টিকিট কেটে ভিতরে ওই একাডেমিক ভবনে চলে যাইতে, ঠিক আছে? তাহলে যতক্ষণ মন চায় তখন এসির বাতাস খাই ঠান্ডা হয়ে আসতে পারবো। এর বাইরে ওখানে ভিতরে আর কিছু নাই দেখার মতো। তো আমরা এখন বের হয়ে যাইতেছি, এখন আমরা কুষ্টিয়া থেকে বের হয়ে যাব। এখন বাড়ি যেতে যতক্ষণ সময় আমাদের লাগে।
আর এই লালন শাহের যে মাজার, এই মাজারের ঠিক সামনে দিয়েই এরকম অনেক দোকানপাট আছে যেগুলাতে ওনার এই অনেক জিনিসপত্রই পাওয়া যায় আর কি, একতারা দুতারা থেকে শুরু করে। যেহেতু ওনার বৈশিষ্ট্য একতারাতেই, তাই একতারাটাই বেশি আছে আর কি এই দোকানপাটগুলোতে। আমাদের এদিকের ঘোরাঘুরি শেষ, আর আমরা এখন এই লালন শাহের মাজারের সামনে থেকে রওনা হয়ে বাড়ির দিকে যাইতেছি। আর যখন আমরা কুষ্টিয়া থেকে বের হচ্ছি তখন বাজে হলো 7:15। এখন এক্স্যাক্টলি কোথায় আছি আসলে বলতে পারতেছি না, একদমই ফাঁকা জায়গা। যাওয়ার পথে শুধু দেখা যায় আমরাই, ওভারটেক করার মতো কেউ নাই, শুধু আসতেছে ওই দিক থেকে। আর সত্যি কথা কি, এরকমভাবে এখনো এক্সপিরিয়েন্স এখনো হয় নাই যে রাতের বেলা হাইওয়েতে বাইক চালানো। ওরে বাবা, হাই বিম না দিলে তো এখানে যে গাড়ি আছে বুঝাই তো যায় না, মানে এগুলো যে ভ্যান। হয়তো দেশের বাইরে চলে যাব খুব শীঘ্রই, কিন্তু দেশটাকে খুব বেশি মিস করবো। এই জন্য ভাবলাম যে দেশের বাইরে চলে যাওয়ার আগে আর একটা বার দেশটাকে দেখি। এই জন্য আমাকে যদি কেউ বলে চলো অমুক জায়গায় যাই, আমার আর হাতে যদি একটু সময় থাকে, টাকা ডাজেন্ট ম্যাটার, আমি টাকার দিকে তাকাবো না। আমি দেশের বাইরে চলে যাওয়ার আগে আমি আমার দেশটাকে আর একবার দেখে যাবো। কারণ আমি জানি আমি এই দেশ থেকে একবার যদি কখনো বের হয়ে যাই, আমি আর এই দেশে ফিরবো না, তখন আর দেখার সুযোগ হবে না। এই জন্যই মূলত এই দেশ থেকে যাওয়ার আগে দেশটাকে ঘুরে দেখতে চাই আমি। যদি আপনাদের সবার সাপোর্ট থাকে, দোয়া থাকে, ভালোবাসা থাকে, তাহলে হয়তো আমি এই দেশটাকে ঘুরে দেখে যেতে পারবো। ওহ, আস্তে আস্তে সেই নতুন বাজারে চলে আসছি। যাওয়ার সময় এই বাজার দিয়ে গেছি। ওহ, এই গোয়ালন্দ বাজারে একটু চায়ের ব্রেক দিলাম, কারণ ফেরিঘাটে যাওয়ার আগে চা খাইছে এখান থেকে। মোটামুটি একটানা 60-70 কিলোমিটার চালাইছি, ক্লান্ত লাগতেছে খুব। এটাই তো না? আয় উঠ, একদমই এখান থেকে উঠে যা। অবশেষে সিংগাইরে পৌঁছাইতে পারছি। আর এখন ঘড়িতে বাজে হইল 12:13। ফাইনালি আর কি এলাকায় চলে আসছি। এখন আর কোনো রকম টেনশন নাই। এতক্ষণ পর্যন্ত একটুখানি হইলেও মাঝে মধ্যে একটু টেনশন কাজ করছে, যেহেতু অচেনা রাস্তা ছিল। আর মানিকগঞ্জের এই রাস্তাটা পুরোটা ফাঁকা রাস্তা। সব মিলিয়ে আজকের জার্নিটা বেশ ভালোই ছিল, খারাপ ছিল না।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পরবর্তীতে আমার নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আর কোন ধরনের ভিডিও আপনারা চান সেটা একটু কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু দেওয়া সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।